discussion today. The standard from this point in the course, line drawing represent are abbreviated shorthand representations of organic structure. The rules are simple. Structure are written as a series of interconnected lines where each apex in the position of a carbon atom. Heteroatoms, that is not hydrogen or carbon, are shown. Hydrogen atoms are not shown with the exception of those on heteroatoms. Examples: ethanol, ethanal, propene, benzene. Examples: ethanol, full structure CH3, CH2OH. CH3, CH2OH, full structure of ethanol, and abbreviated line drawing structure, that is, here is CH3, CH2OH. Carbon and hydrogen are not shown, but another atom is shown. CH3 are not shown, CH2 are not shown, OH are shown. That is ethanol. 1, 2, 3. 3 point. This structure is 3 point, has 3 point. CH3, CH2, OH. CH3 are not shown, CH2 are not shown, and OH are shown. This is the role of abbreviated line drawing structure. Ethanal, CH3, single bond CH, double bond oxygen. CH3, single bond CH, double bond oxygen. This is the full structure of ethanol, but abbreviated line drawing structure is CH3, CHO. আমরা কিভাবে বুঝবো যে এখানে CH3 আছে, এখানে CH3 আছে? ইদরার বলতে পারো তোমার ইয়া দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, যে এখানে CH3 আছে কিভাবে বুঝবো? আমি বলে দিই না, বলবা? স্যার প্রথমটাতে স্যার, হ্যাঁ, প্রথমটার এই জায়গায় যে CH3 আছে, জি মানে স্যার, কার্বন আছে, হাইড্রোজেন আছে, তো অবশ্যই না দেখানো হয়নি মানে সেখানে আছে কার্বন আর হাইড্রোজেন, কিন্তু জি কার্বন স্যার, তো একটা আছেই। হাইড্রোজেন জি যে স্যার। তিনটা আছে সেটা কি করে বুঝলাম? কারণ স্যার এটা হচ্ছে অ্যালকোহল, তাই না, সেই জন্য না। সেই জন্য হলো যে এখানে তোমার এই যে এই বন্ডটা হলো সিঙ্গেল বন্ড। জি সিঙ্গেল বন্ড, কার্বনের ভ্যালেন্সি তো 4, তাহলে আরো 3টা ভ্যালেন্সি দরকার। এটা একটা ভ্যালেন্সি, এই জন্য 3টা হাইড্রোজেন। আর এখানে যে কার্বন আছে তার সাথে দুইটা হাইড্রোজেন কেন? কারণ এই হলো একটা, এই একটা, বাকি থাকলো 2টা। তোমার 4টা থেকে হিসাব করে বিয়োগ করতে হবে। ইয়েস স্যার। তনে যে বুঝতে পেরেছ? জি স্যার। মানে এখানে কার্বন একটা, এই বন্ড একটা ভ্যালেন্সি, এই বন্ড আর একটা ভ্যালেন্সি, কার্বনের ভ্যালেন্সি হতে হবে 4, তাহলে 4 থেকে 2 মাইনাস করো, কত থাকলো 2, তাহলে CH2। একই রকম ভাবে এখানে CH3, এই একটা বাদ দিবা 4 থেকে, তাহলে CH3। এখানে আসো CH3, কারণ হলো এখানে একটা বন্ড, 4 থেকে 1 বাদ দাও, তাহলে 3, CH3। এখানে কার্বনের সাথে কটা হাইড্রোজেন? তুমি আগে 4 চিন্তা করো, তারপর এই হলো এই 1, এখানে 2, 3, তো 4 থেকে 3 বাদ দাও, তাহলে কত হলো? 1। হাইড্রোজেন তাহলে কয়টা এখানে? একটা। বুঝতে পেরেছ? জি স্যার। আর অক্সিজেনের যোজনে 2 হয়ে গেছে। ওকে, আর কিছু নাই অক্সিজেনের সাথে। আচ্ছা, প্রোপেন, CH3, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। ঠিক আছে, এখানে দেখো, তাহলে এখানে কি CH3, কারণ 4 থেকে 1 বাদ দাও,
আর এখানে কি সিএইচ, কারণ 1 2 3 বাদ দাও। আর এখানে কি সিএইচ2, কারণ 1 2 বাদ দাও। সবসময় 4 থেকে এই কয়টা দাগ আছে, দাগ মানে বন্ধন, দাগ মানে ভ্যালেন্সি, দাগ মানে বন্ড, এই লাইন মানে হলো বন্ড, লাইন মানে ভ্যালেন্সি। তা তুমি 4 থেকে বিয়োগ করো, বিয়োগ করে বাকিটা হাইড্রোজেন। আর হাইড্রোজেন না হলে অন্যটা তো শো করতে হবে, জি বা ফাংশনাল গ্রুপ হলে তো শো করতে হবে। এখানে আসো বেনজিন, বেনজিন এই হলো সিএইচ 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 সিএইচ, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, একটার পর একটা ডাবল বন্ড। এটা সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল। আর এখানে আর কিছু দেখাবো না, এখানে কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন তো আমরা দেখাবো না, বলছি আগে বলেছি যে কার্বন হাইড্রোজেন দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে দেখালো কেন? এখানে দেখানো হলো কারণ এটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ না দেখালে বোঝা যাবে না যে এটা কোন ধরনের যৌগ, এটা অ্যালকোহল, সেটা বোঝানোর জন্য। এখানে আমরা দেখালাম এই যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড একটা, দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, একটার পর একটা। তুমি হিসাব করে দেখো, এখানে সিএইচ2 করে একটা কার্বন একটা হাইড্রোজেন আছে, কারণ এই যে এখানে কার্বন 1 বন্ড 2 বন্ড 3 বন্ড, 4 থেকে 3 বাদ দাও 1। এখানে দেখো 1 2 3, ওই 1 1 2 3, 4 থেকে 3 বাদ দিলে একটা করেই থাকে। ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, যদিও যদিও একটু বলে রাখি, আমাদের দেশে এই এটা আমাদের দেশে প্রচলিত, কিন্তু এইগুলো আমাদের দেশে এখনো প্রচলন নাই। দু একটা বই দেখাইছে, কিন্তু আমাদের পরীক্ষায় পর্যন্ত এখনো আসে না। তারপর লিখে রাখলে অসুবিধা কি? যদি বিদেশে পড়াশোনা করতে যাও লাগতেও তো পারে, আর দেশেরও হায়ার এডুকেশনে লাগবে। অক্সিডেশন লেভেল, this is a useful tool for the understanding of organic reactions. It is slightly different to the system used for the oxidation level of cations and anions. In some cases, it is obvious that a reaction is an oxidation or reduction. In other cases, they are not. For example, দেখো এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো দ্যাট ইজ ইথানল, ইথানল। আমরা এই CH3 এখানে দেখাবো না, CH2 এখানে দেখাবো না, খালি ওইটা দেখাবো। দ্যাট ইজ প্রোপিন, মিথেন ইথেন প্রোপেন, ডাবল বন্ড প্রোপিন। ঠিক আছে, এখানে আমরা এই যে দাগ দিলাম 1 2 3, এই এক একটা পয়েন্টে কার্বন আছে, এখানে এখানে এখানে, এরকম যতগুলো হবে। যদি আমি কথার কথা 100টা থাকে, তাহলে 100টা এরকম ভাঁজ করতে হবে, 1 2 3 4 5 6 7 8, এরকম করে করে। বুঝতে পেরেছো তো? না, জি স্যার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা আছে, 1 2 3 1 2 3 1 2 3, এখানে একটা শুরু, মাঝখানে একটা, শেষে একটা, 3টা। এখানে আসো, দেখো এটা কি আমরা বলছি, সেম। এই যে এটাও প্রোপিন, এটাও প্রোপিন, সেম। আচ্ছা, অক্সিডেশন করলাম, রিমুভাল অফ 2 হাইড্রোজেন অ্যাটম, এখান থেকে 2টা হাইড্রোজেন চলে গেল, 2টা হাইড্রোজেন চলে গেল, হাইড্রোজেন এখান থেকে একটা গেল, এখান থেকে একটা গেল, তাহলে থাকলো এখানে CH3, এখানে থাকলো CH, আর এখানে থাকলো শুধু O। তখন এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেল, এই জায়গায় এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন গেলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে গেল, এই যে দেখানো হয়েছে এটা। আচ্ছা, রিডাকশন, এটা অক্সিডেশন, এটা রিডাকশন, হাইড্রোজেন অফ টু, অ্যাডিশন অফ 2 হাইড্রোজেন অ্যাটমস, 2টা হাইড্রোজেন যুক্ত হলো, হয়ে এই যে প্রোপিন থেকে প্রোপেন হয়ে গেল, অক্সিডেশন অর রিডাকশন। ঠিক আছে, অ্যাডিশন অফ অক্সিজেন অ্যান্ড অফ 2 হাইড্রোজেন অ্যাটমস, অক্সিজেন অ্যাটমসও অ্যাড হয়েছে, হাইড্রোজেন অ্যাটমও অ্যাড হয়েছে। এ দেখো এখানে 1 2 3 4টা হয়ে গেছে, কিন্তু 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে CH3 CH2 CH2 OH, বিউটানল, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বিউটানল। এই যে CH3 CH2 CH2 OH। বুঝতে পেরেছ? জি স্যার। কোনো প্রশ্ন? Oxidation level, to assign oxidation level NOx, number of oxidation, identify each carbon
atom that changes and assign oxidation number as follows. For each attached hydrogen, assign -1. For each attached heteroatom, oxygen, nitrogen, sulfur, bromine, chlorine, fluorine, iodine, etc. assign +1. We explain previous topics. Hetero that means different. Hetero that means different. Heteroatom except carbon, all are atom are hetero. Clear? जी Yes, सर sir. For each attached heteroatom, oxygen, nitrogen, sulfur, bromine, chlorine, fluorine, iodine, except carbon, all atom are heteroatom. Sn +1, double or triple bond or heteroatoms found double or triple respectively. The sum them for its molecule. Ethanol, CH3, CH2OH, ethanol. আচ্ছা, total 4. দেখো, number of oxidation, Yes, sir. that carbon, this carbon, number of oxidation is -3, 3 attached hydrogen atoms. This carbon number of oxidation equal to -1, 1 attached oxygen atom, 2 attached hydrogen atoms. Ethanol, CH3CH double bond O, number of oxidation number -3, 3 attached hydrogen atom. Yes, sir. আচ্ছা, number of oxidation number +1, 1 double bond, 2 oxygen atom, 1 attached hydrogen atom, total -2, total 4, -4, total -2. A charge of +2 indicates an oxidation, a change of -2 indicates a reduction. Note +2 or -2 is the typical change in oxidation level. Covalent versus ionic bonding. Yes, sir. ইজার এটা একটু পড়বা, পড়ে বুঝাবা আমাদের দুইজনকে, আমাকে আর তনয়কে। তুমি এখন ধরো শিক্ষক, এই পৃষ্ঠাটা তোমার বোঝানোর দায়িত্ব। একটা কথা বলি, শোনো, বোঝানোর আগে। ইউনিভার্সিটিতে তো খুব ধরো কঠিন সাবজেক্ট পড়ছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদিও কেমিস্ট্রি টিচার এখন আরও অনেক বড় কিছু হতে পারতাম, অত ওই ধরনের মানে হয়তো চেষ্টা করিনি, বা যেই কাজগুলো করলে হয়। ধরো ওই সময় ইন্টারনেট এত ইজি ছিল না, এগুলোতে পারদর্শী ছিলাম না, কম্পিউটার ওপেন করতে পারতাম না, কম্পিউটার বাসায় ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, অনেক ব্যাপার ছিল। মানে থাকলে হয়তো কোনো যদি স্কলারশিপ নিয়ে বাইরে যাইতে পারতাম, তাহলে সেখানে তোমার চাকরির পাশাপাশি পিএইচডি করতাম, তাহলে কিন্তু অনেক বড় ধরনের অনেক বড় জায়গায় চলে যেতে পারতাম, যেখানে হয়তো এখন 7-8 লাখ টাকা মানে মাসে বেতন পাওয়া কোনো ব্যাপার ছিল না। Yes, sir. এখন আমরা ওই বাংলার টিচারও যে আমরা পাই, হয়তো কিছু বাংলার টিচার টিউশনি পাই না, আমরা কিছু টিউশনি করতে পারি, এইটুকুই, তাছাড়া আলাদা তো কোনো মূল্যায়ন নেই। কথাগুলো সঙ্গক্রমে বললাম, কিন্তু যেটা বলি আসলে ইউনিভার্সিটিতে টিচারও খুব বেশি কিছু শেখায় না, ইউনিভার্সিটিতে খুব বেশি শিখে না, তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব কিছু শিখতে হয়। আমরা 4 জনের একটা খুব ক্লোজ গ্রুপ ছিলাম। আমার এক ফ্রেন্ড এখন তোমার সরকারি কলেজের টিচার, আর 2 জন, একজন ব্যবসা করে, আরেকজন ঠিক কী করে যোগাযোগ নেই, জানি না। এই 4 জনের মধ্যে নিয়মিত ক্লাস করতাম আমি, আমার বাড়ি উত্তর ছিল রাজশাহী ইউনিভার্সিটির পাশে। নিয়মিত ক্লাস করতাম আমি, আমার প্রত্যেকটা স্যারের প্রত্যেকটা কথা আমি লিখে রাখতাম। এই ক্লাস করে লিখে রাখা, নোট সংগ্রহ করা, বই কালেকশন করা, স্যাররা বলে দেয় কোন জায়গাটা কোথায় পড়তে হবে, বোঝানোর চাইতে বেশি ওই রেফারেন্সগুলো দিয়ে দেয়। এটাই হলো কাজ। মানে স্কুল কলেজ পর্যন্ত যেমন সুন্দর বই থাকে, ইউনিভার্সিটি গেলে এরকম কোনো বই পাবে না, এরকম না যে এই বইটা পড়লেই হয়ে যাবে, এরকম কিছু না। এক একটা টপিকে এক একটা জায়গা থেকে নিতে হয়। বুঝতে পারছো প্রণয়? जी सर যে কথাটার জন্য বললাম, তা আমরা যেটা করতাম, আমার বিশেষভাবে প্রথম দায়িত্ব আসতে হলো আমার উপরে, যেহেতু আমি সব গুছিয়ে রাখতাম, সব নোটপত্র গুছিয়ে রাখতাম, নোটপত্র গুছাইতাম, নোটপত্র করতাম, ক্লাসগুলো করতাম। এই জন্য প্রথম দায়িত্ব আসতো আমার উপরে ওই 3 জনকে বুঝিয়ে দেওয়ার। আমি আগে পড়তাম, বাসায় বসে পড়তাম, পড়ে বুঝতাম, বোঝার পরে ওই 3 জনকে বুঝাইতাম। তো বুঝাইতে যেয়ে দেখতাম যে আমি এখনো কিছু বুঝিনি, মানে এমন একটা প্রশ্ন করে ফেলতো
উত্তর আর খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তখন তাৎক্ষণিকভাবে উত্তর খুঁজতাম। তারপর দেখলাম যে না, আগে যেটা বুঝিনি এখন সেটা বুঝে ফেলছি। কাউকে বোঝাতে গেলে কিন্তু নিজেকে আর আগে ভালো করে বুঝতে হয়, অথবা বোঝাতে গেলে তখন আরো ভালো বোঝা যায়। এটা কিন্তু একটা বড় গুণ, এটা কিন্তু করা উচিত সবসময়। ঠিক আছে, তাহলে এখন Yes. তোমার দায়িত্ব হলো তুমি এটা পড়বা, পড়ে আমাকে এবং তনয়কে বুঝাবা। আমি মনে করি এখন স্টুডেন্ট, তোমার সমগোত্রক বা তোমার সিমিলার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। Covalent versus ionic bonding. Many factors dictate the stability of atoms and ions. Hydrogen atoms gain stability if there are two electrons in their electron shell. For first and second row elements, significant stability is derived from an outer electronic configuration with 8 electrons. Atoms can achieve this by number 1 gaining or losing electrons, or number 2 sharing them. In the periodic table আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে স্যার central elements cannot easily lose or gain electrons and prefer to bond covalently. These are the most common atoms in organic compounds. Atoms at the extremes of the rows can gain or lose an electron to form an ionic lattice. Example, NaCl. The simplest example is where two hydrogen atoms combine to form H2 with a covalent bond between the atoms. H plus H. Two H atoms, one electron each. Covalent bond, electrons shared. H2. জি এটা তো তুমি এখন পড়লা, এখন ধরো আমরা কিছুই বুঝি না, আমিও বুঝি না, জি তনয়ও বুঝে না। আসলে তনয় তো বুঝে না, কারণ কারণ তনয় তো ফার্স্ট টাইম পড়তেছে, তাই না? জি কেবল শিখতেছে। আহ, তুমি যেহেতু মানে এক্সামিনি 2020, তোমার তো বোঝা উচিত। এখন যে জি জায়গাগুলো ঘাটতি আছে তুমি বুঝাতে গেলে সেগুলো বুঝতে পারবা। এখন আমাদের একটু বুঝাও এই জি পৃষ্ঠাতে যা বোঝানো হয়েছে। হ্যাঁ, স্যার, বিভিন্ন বিষয় আছে যা একটা অ্যাটম কিংবা আয়নের স্টেবিলিটিকে নির্দেশ করে, মানে এটা কি স্থিতিশীল অবস্থায় আছে কিনা। যেমন স্যার হাইড্রোজেন অ্যাটম সে তার স্টেবিলিটি অর্জন করবে যখন তার আউটার মোস্ট শেল দুইটা ইলেকট্রনে পূর্ণ থাকবে। আমরা জানি যে কারণ হাইড্রোজেন অ্যাটমের আউটার মানে শেল নাম্বার হচ্ছে একটা, আর প্রথম শেলের ক্ষেত্রে যদি দুইটা ইলেকট্রন আমাদের থাকে সেই ক্ষেত্রে এটা স্টেবিলিটি অর্জন করতে পারে। আর যেহেতু হাইড্রোজেন ইলেকট্রনও একটা শেল রয়েছে তাই ওর দুইটা ইলেকট্রনিক যথেষ্ট স্টেবিলিটি অর্জন করতে। আর তাছাড়া বলা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলের প্রথম এবং দ্বিতীয় যে রো রয়েছে, সারি রয়েছে এলিমেন্টের, সেখানে স্যার স্টেবিলিটি স্যার 8টা ইলেকট্রন প্রয়োজন হয়, কারণ ওইখানে স্যার শেল নাম্বার 2 বা তার চেয়েও বেশি। সেই ক্ষেত্রে স্যার আমাদের 8টা ইলেকট্রনের প্রয়োজন হয়। তাছাড়াও একটা অ্যাটম স্টেবিলিটি অর্জন করতে পারে মূলত দুইটা ভাবে। একটা হচ্ছে গেইন করে অর্জন করে বা ত্যাগ করে, আরেকটা হচ্ছে ভাগাভাগি করে। এখন স্যার অর্জন করা বা ছেড়ে দেওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আয়নিক বন্ড, আর ভাগাভাগি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর এখানে পিরিয়ডিক টেবিলের একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে পিরিয়ডিক টেবিল ঠিক না, হাইড্রোজেন হ্যাঁ, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা বলা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলের যেগুলো এক্সট্রিম দিকে থাকছে মানে ডানে বা বামের দিকে থাকছে সেগুলো সাধারণত আয়নিক বন্ডিং এ দেখা যায়। আর তাছাড়া যেখানেগুলো সাধারণত মাঝখানের দিকে থাকছে যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সেগুলোতে সাধারণত আমরা ইয়ে কোভ্যালেন্ট বন্ডিং দেখি, অর্থাৎ তারা নিজেদের মধ্যে বন্ডগুলো শেয়ার করে থাকে। অন্যভাবে বললে স্যার মেটাল এবং নন মেটালের মধ্যে যে বন্ডিং হয় সেটা আয়নিক বন্ড, আর নন মেটালের মধ্যে যদি বন্ডিং হতে থাকে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর আমরা জানি যে স্যার যেটা ইয়েতে যত পিরিয়ডিক টেবিলে বাম থেকে ডানে যাওয়া হয় তত মেটালিক বৈশিষ্ট্যগুলো কমতে থাকে।
তাই স্যার এক এক্সট্রিম থেকে মানে লেফট এক্সট্রিম থেকে রাইট এক্সট্রিমের মধ্যে কোনো এলিমেন্টের মধ্যে যদি বন্ডিং হয়ে থাকে সেটা সাধারণত আয়নিক বন্ডিং হয়ে থাকে। তারপর একটা উদাহরণ দেয়া হলো, এটা মনে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডেরই উদাহরণ দেয়া হলো, যে এক হাইড্রোজেন অ্যাটম আরেক হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে যদি রিঅ্যাকশন করে তখন তারা তাদের প্রতিটা ইলেকট্রন ভাগাভাগি করে, এর মাধ্যমে তারা তাদের স্টেবিলিটি অর্জন করে। এবং এই স্টেবিলিটিটা যে অর্জন করলো, অর্জন করতে যে ওদের ভাগাভাগি করতে হয়েছে, সেই ভাগাভাগিটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। থ্যাংক ইউ, এটাই খুব চমৎকার বুঝিয়েছো। আমি তো খুব ভালো বুঝতে পেরেছি। তনয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, covalent versus ionic bonding. Example of covalent compounds. NB, the dimensional shapes of the molecules will be discussed in a later section. Methane, CH4. আমরা এখানে মিথেনটা দেখতে পাচ্ছি। এখানে একটা কার্বন আছে, চারটা হাইড্রোজেন, কম্বাইন্ড 4 হাইড্রোজেন অ্যাটমস। চারটা হাইড্রোজেন অ্যাটমস এখানে যুক্ত হচ্ছে। ওয়ান আউটার ইলেকট্রন ইজ, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকে। আগের স্লাইডেও আমরা সেটা দেখে এসেছি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আমরা অনেক আগে থেকেই জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন। ওয়ান আউটার ইলেকট্রন ইজ অ্যান্ড ওয়ান কার্বন অ্যাটম 4 আউটার ইলেকট্রনস। একটা কার্বনের চারটে ইলেকট্রন, এখানে দুইটা 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 দুইটা, মোট 8টা ইলেকট্রনের মধ্যে এই দুটার মধ্যে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা। ওয়ান আউটার ইলেকট্রন ইজ, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, আর প্রত্যেকটা কার্বনের, মানে একটাই কার্বন আছে, চারটে ইলেকট্রন, মোট 8টা হয়ে গেল। অক্টেট ফুলফিল হয়ে গেল এবং মিথেন তৈরি করলো। এটাকে আমরা 3টা দাগ দিয়েছি ইকুইভ্যালেন্ট বলার জন্য। ইকুইভ্যালেন্ট, সমতুল্য, সেম, সিমিলার। ঠিক আছে, এটা অথবা এভাবে আমরা লিখতে পারি। আবার এভাবে লিখতে পারি মলিকুলার ফর্মুলা CH4, এটা তো স্ট্রাকচারাল ফর্মুলা। ইথেন C2H6, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে দুটো ইলেকট্রন আছে, আর আগের মতোই কার্বনের সাথে হাইড্রোজেনের। এত আর বললাম না। এভাবে ইথেন হলো, এই হলো ইথেন, এখানে ডাবল ডাবল বন্ড আছে, এই জন্য কার্বন কার্বন দুটো করে ইলেকট্রন, দুই দুই 4টা ইলেকট্রন শেয়ার করবে। দুটা ইলেকট্রনে একটা বন্ড হয়, 4টা ইলেকট্রনে দুটা বন্ড হয়। বন্ড হতে সবসময় দুটা ইলেকট্রন লাগে, একটা বন্ড হতে দুটা ইলেকট্রন, তাহলে দুইটা বন্ড হতে 4টা ইলেকট্রন, 3টা বন্ড হতে 6টা ইলেকট্রন। এই ডাবল বন্ড হতে এখানে 4টা ইলেকট্রন লেগেছে, আর এগুলো তো আগের মতোই। এই হলো ইথিন। বুঝতে পেরেছ? জি স্যার। তনয়, কোনো প্রশ্ন আছে? তনয়, তনয় কই? তনয় 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 লাইনে আছে তো? তনয়, কোনো প্রশ্ন আছে? ও শুনে না। আচ্ছা, আমরা পরের পেজে চলে যাই। কোভালেন্ট ভার্সেস আয়নিক বন্ডিং। তাহলে এই এই ইয়াটা আবার আমি ইদ্রারকে দিব বোঝানোর জন্য। তনয়টা দিচ্ছি না, তনয় তো কেবল নতুন শিখতেছে। হ্যাঁ ইদ্রার, শেখাতে গেলে তখন নিজেকে অনেক চিন্তা করে একটু বুঝতে হয়। না বুঝতে পারলে বলবা যে আমি এই জায়গাটা বুঝিনি, তাহলে ওই জায়গাটা বুঝাই দেবো। হ্যাঁ, আমাদের বোঝাবা দুইজনকে। জি স্যার। Covalent versus ionic bonding. Examples of covalent compounds: ethine, C2H2. Combine two atoms, one outer electron each, কম্বাইন টু হাইড্রোজেন অ্যাটমস, two hydrogen atoms, one outer electron each, and two carbon atom, four outer electrons, to form ethine with triple bond. Methoxymethane, dimethyl ether. Combine two carbon মিথক্সিমিথেন, atoms. Yes. মিথক্সিমিথেন। Methoxymethane, dimethyl ether. Combine two carbon atoms, 4 electrons, one oxygen atom, 6 electrons, and six hydrogen atoms, 1 electron. Two pair of electrons, lone pairs, reside on the oxygen atom, and molecule has a band structure. Methanol, formaldehyde. Combine carbon atom, one carbon atom, one oxygen atom, and two hydrogen atoms with a C double bond O or CO double bond.
কার্বন অক্সিজেন ডাবল বন্ড। দেয়ার আর টু লোন পেয়ার্স অন অক্সিজেন। এই ক্ষেত্রে স্যার আমরা প্রথমটা দেখতে পাচ্ছি যে স্যার ইথাইন C2H2 সেখানে দুইটা হাইড্রোজেন অ্যাটম দুইটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু আমরা জানি যে স্যার একটা কার্বন অ্যাটমে 4টা আউটার ইলেকট্রন থাকে, তাই সেক্ষেত্রে দুইটা কার্বন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড কাজ করছে এবং বাকি যেই দুইটা বন্ড থাকছে প্রতিটার ক্ষেত্রে যে একটা একটা বন্ড থাকছে সেই একটা একটা ভ্যালেন্সি বা হাতগুলো সেগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। এর মাধ্যমে প্রতিটার অক্টেট ফিল আপ হচ্ছে আর সবগুলোই বন্ড পেয়ার ইলেকট্রনে আমাদের পরিণত হচ্ছে। তারপর মিথোসি মিথেনের ক্ষেত্রে বা ডাইমিথাইল ইথাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কার্বন অ্যাটম মানে প্রতিটার ক্ষেত্রে 4টা করে ইলেকট্রন, একটা অক্সিজেন অ্যাটম, একটার মধ্যে আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন এবং 6টা হাইড্রোজেন অ্যাটম যার আউটার মোস্ট শেলে প্রতিটার একটা করে ইলেকট্রন, দুইটা পেয়ার অফ ইলেকট্রন। আর অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার দুই পেয়ার অফ ইলেকট্রন মানে স্যার হচ্ছে 4টা করে ইলেকট্রন সেগুলো বন্ডিং এর ক্ষেত্রে অংশগ্রহণ করছে না, যা লোন পেয়ার হিসেবে থাকছে। আর বাদ বাকি সব প্রতিটা ইলেকট্রন প্রতিটার সঙ্গে যুক্ত হচ্ছে সিঙ্গেল বন্ড আকারে এবং এর মাধ্যমেই ফর্ম হচ্ছে আমাদের মিথক্সি মিথাইন বা ডাইমিথাইল ইথাইল। পরবর্তীতে স্যার আমরা দেখতে পাই মিথানেল বা ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের ক্ষেত্রে স্যার একটা কার্বন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম আর দুইটা হাইড্রোজেন অ্যাটম ওরা কার্বন অক্সিজেন ডাবল বন্ডে গঠিত হচ্ছে। গঠিত হওয়ার পরেও দুইটা লোন পেয়ার অক্সিজেনের অ্যাটমের ক্ষেত্রে থেকে যাচ্ছে, মানে অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে 4টা ইলেকট্রন বন্ডিংয়ে অংশগ্রহণ করছে না, কিন্তু বাদবাকি প্রতিটা ইলেকট্রন বন্ডিংয়ে অংশগ্রহণ করছে এবং কার্বন আর অক্সিজেনের সেই ক্ষেত্রে ডাবল বন্ড হচ্ছে। জি স্যার, এইটাই। আচ্ছা, তনয় একটু লিপ করেছিল। তনয় কি শুনতে পাচ্ছ এখন? তনয়? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি আরেকবার বলি, খুব ভালো বুঝাইছে ইদ্রার। এখানে দেখো, ইয়েস স্যার। এই কার্বনের তো 4টা ইলেকট্রন আছে, আউটার মোস্ট ইলেকট্রন, আউটার ইলেকট্রন, 4 আউটার ইলেকট্রন এভরি কার্বন। তাহলে এই 4টা ইলেকট্রনের মধ্যে এখানে হলো একটা ইলেকট্রন, যেটা হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে কোভালেন্ট বন্ড ফর্ম করেছে। আর এখানে হলো 3টা ইলেকট্রন। এই কার্বনও সেম, এখানে একটা ইলেকট্রন, এখানে 3টা ইলেকট্রন। এখানে এই কার্বনের 3টা, এই কার্বনের 3টা, 3টা 6টা দিয়ে এখানে 3টা বন্ধন হয়েছে, ট্রিপল বন্ড। এটা সিঙ্গেল বন্ড। এই হলো কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। দিস ইজ ইথাইন। এখানে অক্সিজেনেরটা খালি বলবো, অক্সিজেনের 6 ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন ইজ 6 আর 6, এই 6টা ইলেকট্রনের মধ্যে দুইটা হলো লোন পেয়ার ইলেকট্রন, দ্যাট ইজ লোন পেয়ার ইলেকট্রন অ্যান্ড তোমার আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ার্ড হলো কার্বনের সাথে। এটা সিঙ্গেল বন্ড, অল আর সিঙ্গেল বন্ড। কার্বন হাইড্রোজেন আগের মতোই, কার্বন অক্সিজেনও সিঙ্গেল, আর লোন পেয়ার ইলেকট্রনগুলো থেকেই গেল শেষ পর্যন্ত। ঠিক আছে, এখানে এই যে অক্সিজেনের লোন পেয়ার আনপেয়ার ইলেকট্রনগুলো পেয়ার হলো এবং কোভালেন্ট বন্ড ফর্ম করলো। তাহলে এখানে এই যে দুটা করে ইলেকট্রন দিচ্ছে, অক্সিজেন 2টা, কার্বন 2টা, এই জন্য 2টা বন্ড তৈরি হবে, ডাবল বন্ড। এই হলো তোমার, এটা হলো ইথাইন। এই হলো, এটা আমরা বলি এইটুকু পর্যন্ত মিথক্সি, এটা মিথেন বা মিথাইল, ডাইমিথাইল ইথার, আর এটা হলো মিথানেল। Example of covalent compounds, more examples of covalent compounds. Ammonia, nitrogen has 5 outermost electron, 1 lone pair electron and 3 unpaired electron. Hydrogen has 1 outer electron, 1 every hydrogen তাদের মানে একটা করে যে অযুগ্ম ইলেকট্রন আছে, আর নাইট্রোজেনের যে 3টা অযুগ্ম ইলেকট্রন, তাদের ওই 3টার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে 3টা কোভালেন্ট বন্ড ফর্ম করলো, আর লোন পেয়ার ইলেকট্রন থেকে গেল। লোন পেয়ার ইলেকট্রন সবসময় থেকেই যাবে। অ্যামোনিয়াম আয়ন যখন হলো তখন লোন পেয়ার ইলেকট্রন কাজে লাগলো। এবার এই তোমার লোন পেয়ার ইলেকট্রন দিল,
আর একটা হাইড্রোজেন আয়ন যার কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন জিরো, সে কি করলো, ওই ইলেকট্রনের জোরে শেয়ার গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। এই সাম সেম অ্যাগ্রিমেন্ট অ্যাপ্লাইজ টু protonated water. See if you can draw it. More complex example, এই যে অ্যামোনিয়াম বোরোট্রাইফ্লোরাইড, দ্যাট ইজ অ্যামোনিয়া, এটুকু NH3, দেখো এইটুকু আগে, এই যে এই ইলেকট্রনটা জোড়া সহ, এই BH বাদ দাও, তাহলে থাকলো এই যে অ্যামোনিয়া। এখন BH এর হলো তোমার মানে অষ্টক পূর্ণ নাই, অক্টেট পূর্ণ নাই, নট অক্টেট। এই জন্য সে কি করবে, অক্টেট পূর্ণ করার জন্য এই ইলেকট্রন জোড়ে শেয়ার গ্রহণ করলো, করে এই অ্যামোনিয়াম বোরোট্রাইফহাইড্রাইড গঠন করলো, এভাবে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করলো। আচ্ছা, মলিকুলস ইন 3D, 3 dimensional, linear combination of atomic orbital model. Always remember that atomic orbitals in atoms combine to give molecular ones in molecules, which is obvious, but there are some rules. Nitrogen atomic orbitals from n molecular orbital. The combination of atomic orbitals lead to the formation of a combination of bonding, non-bonding and anti-bonding orbitals. In a stable molecule, the anti-bonding orbitals are empty, which is why it is stable. Example, Gracia, hydrogen have one outer electron, plus hydrogen have one outer electron. This electron is share and form covalent bond, hydrogen molecule. The bond picture of hydrogen, dihydrogen formation, 2 hydrogen atoms, 1 electron is covalent bond, electron shared. This is what the orbitals do. এই হলো হাইড্রোজেন, 2 atomic orbitals, s, 1 electron in each one. প্রত্যেকটার একটা করে s অরবিটাল আছে, ওই s অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, তারা শেয়ার করে এই যে বন্ডিং অরবিটাল, 2 এনার্জি সিগমা কন্টেন্টস 2 ইলেকট্রনস। এই হলো হাইড্রোজেন, এরা কি করলো, অ্যান্টি বন্ডিং অরবিটাল, হাই এনার্জি, এটাকে আমরা অ্যান্টি বন্ডিংকে এভাবে দেখাবো, সিগমা এরকম স্টার এমটি, ঠিক আছে। সিন্স অনলি দ্য বন্ডিং অরবিটাল ইজ ফিল্ড, দ্য মলিকুল ইজ স্টেবল। তাহলে মলিকুল স্টেবল হবে যদি অনলি দ্য বন্ডিং অরবিটাল যদি ফিল্ড হয়, তাহলে মলিকুলটা স্টেবল হবে। বন্ডিং অরবিটাল লো এনার্জি সিগমা কন্টেন্স 2 ইলেকট্রনস, এখানে 2টা ইলেকট্রন আছে প্রত্যেকটাতে সিগমা বন্ডে, আর এখানে অ্যান্টি বন্ডিং অরবিটাল হাই এনার্জি, এই আর কি। আচ্ছা, molecules in 3D, linear combination of atomic orbital, LCAO model. This is how the energy of the orbitals would be depicted. 2 molecular orbitals, hydrogen plus hydrogen molecule, orbital, low energy, sigma contains 2 electrons. এই যে এখানে এটা সিগমা বন্ড, এই হাইড্রোজেন পরমাণুর সাথে এই হাইড্রোজেন অ্যাটমের সাথে এই হাইড্রোজেন অ্যাটম হলো সিগমা বন্ড। এই হলো অ্যান্টিবন্ডিং অরবিটাল, হাই এনার্জি, এই যে এটাকে আমরা সিগমা এভাবে দেখাবো একটা ইয়া দিয়ে, অ্যান্টি সিন্স অনলি দ্য বন্ডিং অরবিটাল ইজ ফিল্ড, দ্য মলিকুল ইজ স্টেবল। তো এনার্জিটা দেখো, এদিকে এনার্জি ইনক্রিজ করছে, নিচ থেকে উপরের দিকে গেলে এনার্জি ইনক্রিজ করছে, এদিকে হাইড্রোজেন অ্যান্টিবন্ডিং অরবিটাল হাই এনার্জি, আর বন্ডিং অরবিটাল লো এনার্জি, এই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, দ্য ইলেকট্রনস ড্রপ ইনটু এ লোয়ার এনার্জি পজিশন, হুইচ প্রোভাইডস এ ড্রাইভিং ফোর্স for the reaction and stability. Always bear this in mind when thinking about molecular orbital structure. Bond polarity, ইজার এটা বুঝাবা তুমি, বন্ড পোলারিটিটা Yes. মানে কোভালেন্ট বন্ডে কখন পোলারিটি হয়? পোলারিটি হতে গেলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকতে হয়।
যদি জি স্যার। দুইটা মলিকুল দুইটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে 0.5 এর বেশি, তাহলে মোলারিটি হবে। সে বিষয়টা এখানে এক্সপ্লেন করছে, তুমি একটু বোঝাও। Yes. Bond polarity. Covalency suggests equal sharing, but this is rarely the case because atoms differ in their inherent ability to stabilize negative charge. That is, their electronegativity. Electronegativity increases in the direction of the arrows shown below for the first two rows of the periodic table. More electronegative. Let's see. Yes. Polling scale of electronegativity allows a quantitative comparison. Example: hydrogen 2.1, carbon 2.5, nitrogen 3.0, oxygen 3.5, fluorine 4.0, chlorine 3.0, bromine 2.8, iodine 2.5, etc. As a result, most heteroatoms X are more electronegative than carbon, and carbon halide bonds are polarized so that there is a partial positive charge on the carbon atom. The polarity is illustrated thus. Yes, sir. এখানে স্যার বলা হচ্ছে যে স্যার কোভ্যালেন্সি বলতে সাধারণত বোঝানো হয় যে ইকুয়াল শেয়ারিং দুইটা অ্যাটমের মধ্যে, কিন্তু ইকুয়াল শেয়ারিংটা বাস্তবে অতটা সম্ভব হয় না অ্যাকুরেটলি, কারণ স্যার অ্যাটমটা সাধারণত তাদের নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করার জন্য বিভিন্ন এক এক অ্যাটমের এক একটি মান রয়েছে। আর এই যে ভিন্নতা বা এই যে তাদের এক স্বকীয় বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি সাধারণত বাড়তে থাকে একটা পিরিয়ডিক টেবিলে যত আমরা বাম থেকে ডানের দিকে যেতে থাকি কিংবা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকি সেই প্রেক্ষাপটে। আর তাছাড়া এই ইলেকট্রোনেগেটিভিটির কিছু উদাহরণ হতে পারে, যেমন স্যার হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3.0, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4.0, ক্লোরিনের 3.0, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5 ইত্যাদি। আর এই কারণে স্যার কার্বন হ্যালাইড যে সকল বন্ডে সেখানে আমাদের পোলারাইজেশনটা বিশেষত পার্শিয়াল চার্জের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কার্বন অ্যাটমেরটাই বেশি, কারণ কার্বন হাইড্রোজেনের চেয়ে সাধারণত ইলেকট্রোনেগেটিভিটি তার অনেক বেশি, আর এটাই অন্যতম একটি কারণ পোলারাইজেশনের ক্ষেত্রে। এটাই আর কি স্যার বলা হয়েছে। পরের পেজে আমরা আরো দেখবো। টনিক কি বুঝেছো একটু বলবা? জি স্যার। কি বুঝতে পেরেছো একটু বলবা? স্যার বন্ড পোলারিটিটা হচ্ছে হলো স্যার এই যে, আমি কি স্যার প্রথম থেকে বলবো নাকি? না না, তুমি সামারাইজ করো, মানে অল্প করে, মানে মূল জিনিসটা বলো, পুরাটা বোঝানো লাগবে না, মানে আমি একটু দেখতে চাই যে তুমি কি বুঝতে পেরেছো মূল অংশটা, 2-3টা বাক্যে। জি স্যার। হ্যাঁ আর যদি স্যার ওই যে আমরা যদি একটা পিরিয়ডিক টেবিলের ডানের দিকে যাই তাহলে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি বাড়ে, মানে হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ে। হ্যাঁ আবার যদি ওই একটা পিরিয়ডিক টেবিল থেকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে আসি তাহলে আবার এটা ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হলো। এখন ইলেকট্রোনেগেটিভিটি বাড়লো, তাহলে বামের দিকের গুলোর ইলেকট্রোনেগেটিভিটি কম, নিচের দিকের কম গুলোর ইলেকট্রোনেগেটিভিটি কম। কম। আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দিয়েছি। হাইস্ট ইলেকট্রোনেগেটিভিটি ইজ 4 ফর ফ্লোরিন, দেন oxygen 3.5, then 2 atom nitrogen and chlorine are 3, then bromine 2.8, then same 2 atom carbon 2.5 and iodine 2.5, then hydrogen 2.1. মানে ভেরি ইম্পর্টেন্ট জি স্যার। কয়েকটা দেওয়া আছে, এগুলো তোমার মুখস্থ থাকতেই হবে। এরপরেও আরো কিছু লাগবে, কিন্তু এই কয়েকটা থাকতেই হবে, একদম ইম্পর্টেন্ট কয়েকটা এখানে দেওয়া আছে, এই কয়েকটার মুখস্থ থাকতেই হবে, এই ইলেকট্রোনেগেটিভিটি গুলো মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার। তা আমরা যদি দেখি যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ড করে, তাহলে
তোমার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? 4.0 মাইনাস 2.1, দ্যাট ইজ ডিফারেন্স 1.9। তাহলে তো পোলারিটি হবেই, 0.5 বেশি হলেই পোলারিটি হবে। বুঝতে পেরেছ? জি স্যার। এখন এখানে কার্বনের সাথে হ্যালোজেনের যদি হয়, যে কোনো হ্যালোজেন, কার্বন কত 2.5, আয়োডিন হলে অবশ্য হবে না, আয়োডিন 2.5, এখানে ব্রোমিন হলেও হবে না, কারণ ব্রোমিন হলো 2.8, এটা 2.5। আমরা এখানে মূলত ওই ক্লোরিন আর ফ্লোরিনকে বুঝিয়ে থাকি, কারণ ফ্লোরিন হলে দেখো তো অনেক পার্থক্য, 1.5, এটা 2.5, এটা 4, আর ক্লোরিন হলে 3, তাহলে 0.5, এই দুটা হলে হবে। যদিও আমরা এখানে হ্যালাইড বলতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই বুঝাচ্ছি, এটা আসলে ক্লোরিন আর ক্লোরিনই। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের পেজে যাই। দেখো এখানে কার্বন, ক্লোরিন, হ্যাঁ এটা তাহলে পোলারিটি ফর্ম করবে। ক্লোরিনের কত 3.0, কার্বন কত 2.5, তাহলে ডিফারেন্স কত 0.5। আচ্ছা, এখানেও কিছুটা করবে বলা হচ্ছে কার্বন এবং ব্রোমিনের মধ্যে। কার্বন অক্সিজেনের মধ্যে তো করবেই, অক্সিজেন তো 3.5, এটা 2.5, তাহলে ডিফারেন্সটা হলো অনেক 1। কার্বন অক্সিজেন একই 1, কার্বন নাইট্রোজেন, হ্যাঁ 3, নাইট্রোজেন তো 3, কার্বন তো 2.5, তাহলে 0.5 আছে, এখানেও করবে। নোট, ইন দ্য কেস অফ ডাবল বন্ড, ট্রিপল বন্ড, রেজোনেন্স, delocalization effect also contribute to the polarity. আচ্ছা, এক্সাম্পলস অফ কোভালেন্ট বন্ডস হুইচ কন্টেন এ ডাইপোল, মানে ওই কোভালেন্ট বন্ডগুলো যেখানে দেখানো হচ্ছে যে ওদের ডাইপোল আছে, মানে পোলারিটি আছে। ডাই মানে এই ডিআই, ডাই মানে 2, আর পোল মানে মেরু, দুটা মেরু মানে এই যে একটা পার্শিয়ালি পজিটিভ, পার্শিয়ালি নেগেটিভ, এটা একটা মেরু, এটা একটা মেরু। বুঝতে পেরেছ? আবার ইলেকট্রোনেগেটিভিটির সাথে সাথে এই যে তোমার ডাবল বন্ড, ট্রিপল বন্ড, রেজোনেন্স, হ্যাঁ রেজোনেন্স মানে হলো ডিলোকালাইজেশন, ইলেকট্রনগুলো যখন মুভ করতে থাকে এটাকে ডিলোকালাইজেশন বলে। এই সমস্ত বিষয়গুলোও কিন্তু পোলারিটির উপরে ভূমিকা। বলো। জি স্যার, আমার একটু স্যার একটু প্রবলেম হয়েছে স্যার, একটু নেট এখানে একটু প্রবলেম হয়েছে স্যার। আমি স্যার 10 মিনিট পর ঢুকতে হবে স্যার আবার। হ্যাঁ 10 মিনিট কথা থাকবো না। হ্যাঁ আচ্ছা, এই পেজটা শেষ করে দিই। হ্যাঁ এই পেজটা থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলতেছি যে পোলারিটি তো মেন ফ্যাক্টরটা কি হলো ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। এছাড়াও মানে ডাবল বন্ড আছে না, ট্রিপল বন্ড আছে না, রেজোনেন্স আছে, এরাও কিন্তু ইফেক্ট করবে তোমার বা কন্ট্রিবিউট করবে পোলারিটির উপরে। বুঝতে পেরেছ? রেজোনেন্স মানে হলো ডিলোকালাইজেশন, লুইস স্ট্রাকচার আলাদা, মানে তোমার স্ট্রাকচারাল ফর্মুলা ইজ সেম বাট লুইস স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। মানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে চলে যায়, ওটাকে ডিলোকালাইজেশন বা রেজোনেন্স বলে। এ ফিউ এলিমেন্টস, নোটেবলি মেটালস, আর লেস ইলেকট্রোনেগেটিভিটি দেন কার্বন। অ্যাজ এ রেজাল্ট দ্য ডাইপোল ইজ রিভার্সড। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের থেকে সিলিকনের ইলেকট্রোনেগেটিভিটি কম, এই জন্য কার্বন এখানে মাইনাস, সিলিকন প্লাস। এটা কিন্তু কার্বন আজীবন প্লাস হবে তা না, আমরা এগুলোতে কার্বন প্লাস দেখেছি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল, এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে হবে মাইনাস। এখানে ম্যাগনেসিয়ামের থেকে কার্বনের বেশি, এই জন্য কার্বন হলো মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস। বুঝতে পেরেছ? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সে হলো নেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভিটি যার কম সে হলো পজিটিভ। দিস পোলারিটি ইফেক্ট ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ দ্য ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ মানে হলো আবেশ মানে ইলেকট্রন ঠেলে দেওয়া, ইলেকট্রন টেনে নেওয়া, এরকম হতে পারে। এই যে ইলেকট্রন ঠেলে দেওয়া বা ইলেকট্রন টেনে নেওয়ার যে বিষয়গুলো আছে, তার ফলে কিন্তু আবার রেজোনেন্স ঘটে বা ডিলোকালাইজেশন ঘটে, ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, অ্যান্ড অপারেটস থ্রো সিগমা বন্ড ইন মলিকুলস, সি এ লেটার সেকশন। তাই আমরা দেখি যে এই যে সিগমা বন্ডের ইলেকট্রন যখন চলে যায় অথবা টেনে নেয় তখন এটাকে ইন্ডাকটিভ বলে। আবার যদি লোন পেয়ার ইলেকট্রন বা পাই বন্ডের ইলেকট্রন ঠেলে দেয় বা টেনে নেয় তখন মেসোমারিক বলে। মানে ইলেকট্রন তো
ধরো ঠেলে দিতে পারে, ইলেকট্রন টেনে নিতে পারে, দুটা কাজই হতে পারে। ইলেকট্রন ঠেলে দিতে পারে, ইলেকট্রন টেনে নিতে পারে। এখন কোন ইলেকট্রন দিল, যদি সিগমা বন্ডের ইলেকট্রন ঠেলে দেয় তাহলে বা টেনে নেয় তখন বলবো ইন্ডাকটিভ। আর যদি পাই বন্ড বা লোন পেয়ার ইলেকট্রন ঠেলে দেয় বা টেনে নেয় তখন বলবো মেসোমারিক। এখন পজিটিভ কোনটা? ঠেলে দিলে, ইলেকট্রন ঠেলে দিলে পজিটিভ। যদি সিগমা বন্ডের ইলেকট্রন ঠেলে দেয় তাহলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, আর যদি সিগমা বন্ডের ইলেকট্রন টেনে নেয় তাহলে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। যদি লোন পেয়ার ইলেকট্রন ঠেলে দেয় তাহলে পজিটিভ মেসোমারিক ইফেক্ট, যদি লোন পেয়ার ইলেকট্রন টেনে নেয় তাহলে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। তনয় বুঝতে পেরেছ? ইদ্রার, জি স্যার। তুমি কি এগুলো আগে থেকে জানো? স্যার জানতাম, এখন আবার বুঝলাম। লিখে রাখবা? জি স্যার। লিখে রাখবা? জি স্যার, আমি ফটো তুলে রেখে ফেলেছি। না, ফটো ফেলে হবে না, এখানে আমি তো অনেক কথা বলেছি, যা লেখা নাই। আমরা বলছি যদি ইলেকট্রন পুশ করে, জি স্যার। ইলেকট্রন যদি পুশ করে মানে সিগমা ইলেকট্রন, সিগমা বন্ডের ইলেকট্রন অফ সিগমা বন্ড, হ্যাঁ, যদি পুশ করে তাহলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আর যদি পুল করে, টেনে নেয়,